স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সার সংকটে বিপাকে দেশের কৃষি। কৃষকরা বলছেন 1100 টাকার টিএসপি সার কিনতে হচ্ছে 2200 টাকা পর্যন্ত। এতে একদিকে যেমন উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে আর্থিক সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। সার বিক্রির সাথে সংশ্লিষ্টদের অভিযোগ, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকাই দাম বৃদ্ধির প্রধান কারণ। তবে কৃষি বিভাগ বলছে সরবরাহে ঘাটতির কোনো কারণ নেই। ব্যুরো প্রধানদের সাথে নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশে সারের কোনো সংকট নেই বলা হলেও কৃষককে সেই সার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। গুদামে পর্যাপ্ত মজুদ, ডিলারদের কাছেও আছে সার, তবুও কৃষককে দিতে হচ্ছে বাড়তি দাম। শীতকালীন সবজি, আলু, ভুট্টা ও বোরো আবাদের এই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষককে সারের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সার পাচ্ছি না, যে সারের দাম বেশি, যেখানে যাচ্ছে সেখানে অনেক বেশি নিচ্ছে দাম। শ্বাস করি এখন বর্তমানে আমরা সার পাইতে আছি না, এখন খুব কষ্ট হচ্ছে আমাদের। আমার যে চাহিদা সেই অনুযায়ী আমরা সার পাচ্ছি না। এখন 10 কেজি ইউরিয়ার দরকার, 1 বস্তা ইউরিয়া নিতে হলো বাধ্য। খুচরা পর্যায়ে সারের দাম বেশি হতে পারে, ডিলার পর্যায়ে সারের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে না, চাহিদার তুলনায় সরবরাহ কম। আমাদের ডিলার পর্যায়ে সারের দাম বেশি নাই, খুচরা পর্যায়ে হয়তো বেশি হতে পারে, সেটা আমার জানা নাই। এমওপি, ডিএপি সার, ইউরিয়া এগুলো যে সরকারের রেটে চড়া দেই আছে, একমাত্র সংকট হলো দেখি টিএসপি। আমাদের বাংলাদেশি দেশে বাংলাদেশি টিএসপি মার্কেটে নেই। কৃষির উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন প্রান্তিক কৃষকেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সার সংকট ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। স্বাগত আপনাকে। যেমনটি আমরা দেখছিলাম যে 1100 টাকা টিএসপি বিক্রি হচ্ছে 2200 টাকা পর্যন্ত। আসলে এই সমস্যার সমাধান কোথায়? কারণ কৃষকরা আসলে সমস্যার সম্মুখীন হলে কিন্তু শেষ পর্যন্ত সেটা ভোক্তাদের কাছ পর্যন্ত পৌঁছে যাবে। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আমি আজকে দাওয়াত রেখেছি, আমার গ্রামে এসেছি, আমি এসেও খবর নিয়েছি বাজারে আসলে বিশেষ করে টিএসপি এবং এমওপি সারের একটু ক্রাইসিসটা খুচরা বিক্রেতা পর্যায়ে, এটা সঠিক। কৃষি বিভাগ যেটা বলছে যে বিতরণে কোনো সমস্যা নেই, সমস্যা না থাকলে বাজারের দাম বেশি হবে, এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এবং বাজারে যে বেশিরভাগ ক্ষেত্রে সেটাও আমি আজকে প্রমাণ পেয়েছি। আমি দেখেছি যে এমওপি এবং বিশেষ করে টিএসপি বস্তায় 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে নির্ধারিত দামের থেকে, 300 বা কোথাও 400, কোথাও 200 টাকা দামে। এবং এর কারণটা আমি অনুসন্ধান করে যেটা দেখেছি যে সরকারের বক্তব্য ঠিক আছে, সরকারের কাছে গোডাউনে সারের কোনো অভাব নেই। যেমন যদি আমি ধরি যে আমার টিএসপি টোটাল ডিমান্ড ছিল 7 লক্ষ টন, সেখানে এই পর্যন্ত ডিস্ট্রিবিউশন করেছে প্রায় 3 লক্ষ টন এবং স্টকে আছে এখনো 2.5 লক্ষ টন, কিন্তু ডিলার পর্যায়ে নেই। এটা না থাকার একটা মূল কারণ হলো যে আমরা যে সমস্যাটা ভুগেছি যে 3 সপ্তাহ আগে যখন ডিজেলের দাম বেড়ে যায়, পরিবহন খরচ বেড়ে যায়। এখন যে সমস্ত সার আমদানি হয় পোর্টে, যে ফার্টিলাইজার ক্যারিং যে কন্ট্রাক্টর গুলো ছিল, তারা এই অতিরিক্ত তেলের দাম বেড়ে যাওয়ার কারণে সার পরিবহনে গরিবসী করে। এখানে আমরা মনে করি যে এখানে সরকারের একটা ব্যস্ততা হয়েছে। ওই সময় আমরা বারবার বলেছিলাম যে কৃষি পণ্য পরিবহনের জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকা দরকার। যদি ডিজেলের দাম বেড়ে যেত তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যেত, এবং ওই সংকটের কারণে খুচরা বিক্রেতা পর্যায়ে ফার্টিলাইজার ডেলিভারি যথাসময়ে হয়নি। এখন কিন্তু সরকারের বক্তব্য ঠিক আছে, স্টকে কিন্তু কোনো ঘাটতি নেই। আপনার টিএসপি এখনো 2.5 লক্ষ টন স্টক আছে এবং আরো 1,60,000 টন এই মাসে ঢুকবে। সেম যদি আমি এমওপি ধরি, এমওপির ক্ষেত্রে এখন আমার পাইপলাইনে আছে 1,50,000 টন, ডিএপির ক্ষেত্রে পাইপলাইনে আছে 2,70,000 টন এবং স্টক আছে 4.5 লক্ষ টন। তো সরকারের স্টক আছে কাগজে কলমে, কিন্তু ডিলার পর্যায়ে, সাব ডিলার পর্যায়ে যে আমাদের সারটা ডিস্ট্রিবিউশন প্রপার টাইমে হয়নি। না হওয়ার কারণটাতে কিন্তু এখন বাজার দাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু নভেম্বর ডিসেম্বরে নন এরিয়া ব্যবসা সবথেকে বেশি হয়, যেহেতু আলু এবং শাকসবজি চাষ হচ্ছে, সুতরাং এই সময় বাজারে পাওয়া যায়নি। এবং যখনই তেলের দাম বেড়েছিল তখন কিন্তু আমরা বারবার বলেছিলাম যে কৃষি পণ্য পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় ছিল যে যখন আমাদের প্রায় 8 লক্ষ টন সারের এক্সপোর্ট হয়, ওই সময় চীন আজকে থেকে 3 মাস আগে তার সারা টোটাল এক্সপোর্টটা বন্ধ করে দেয় ফার্টিলাইজার ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশ নয়। সেখানেও কিন্তু এটা আমাদের একটা ধাক্কা খেতে হয়েছিল। পরবর্তীতে সরকার এই সমস্যাটা কাটিয়ে উঠেছে। এখন ইতিমধ্যে 5 লক্ষ টাকা এসপি খোলা হয়েছে এবং আগামী মাসে সার আসবে। সরকারের কাছে এখন যে পরিমাণ স্টক আছে তাতে ডিসেম্বর পর্যন্ত আগামী 3 মাস পর্যন্ত নিশ্চিত, এবং পাইপলাইনে যে সার আছে তাতে আগামী আরো 6 মাস নিচ্ছে। তার মানে
জুন পর্যন্ত সারের কোনো ক্রাইসিস নাই, কিন্তু সরকারের ব্যবস্থাপনা ডিস্ট্রিবিউশনে ক্রাইসিসের কারণে যেহেতু এখন ডিমান্ড খুব বেশি ছিল, খুচরা বিক্রেতা পর্যায়ে সারের সাপ্লাই কম থাকার কারণে বাজারের দাম কিছুটা বেড়েছে। এটা সত্যি। আনোয়ার ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক ছিলেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত। তিনি আসলে যেটি বলছিলেন যে একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ফসলের বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সরকারি যে নজরদারি তার বিকল্প নেই। ছুটির দিনেও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর রামপুরায় আন্দোলন অব্যাহত রেখেছে অল্প সংখ্যক শিক্ষার্থী। সড়কে অব্যবস্থাপনা ও রাষ্ট্রের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করার কর্মসূচি ঘোষণা করেছে তারা। শনিবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বাসের ভাড়া বাড়ানোর পরপরই হাফফাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা শুরু করেন আন্দোলন। পরে 2 ছাত্র নিহতের ঘটনায় তার রূপ নেয় নিরাপদ সড়কের দাবিতে। গেল কয়েক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর ধীরে ধীরে তা কমে গেছে। কিন্তু রাজধানীর রামপুরা এলাকার আন্দোলনকারীরা আশ্বাসে নয়, দাবির বাস্তবায়ন চান। নিহত 2 ছাত্রের নামে ফুট ওভার ব্রিজ নির্মাণ সহ 9 দফাকে 11 দফা বাড়িয়ে ছুটির দিনও আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। মাননীয় প্রধানমন্ত্রীকে তুরাগ বাসে আহ্বান জানাচ্ছি, তিনি একদিন আসুক, তিনি একদিন দেখুক, তাহলে তিনি আসল চিত্রটাই দেখতে পাবেন। আমাদের স্কুল আজকে বন্ধ, তার জন্য আমাদের দাবি আসছে, দাবির জন্য আসছে আমরা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা তো রাস্তা ছাড়বো না ভাই। এভাবে কতদিন মরবে ভাই? 18 আন্দোলনও সেম হইলো, সব দাবি মানা হইলো, লাস্টে কি হলো ভাই? 1 মাস ছিল সর্বোচ্চ, আবার সব আগের মতো হয়ে গেল। লাভ কি ভাই? জান তো আমাদের যায়। তাদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে পাশে থাকার অঙ্গীকার করেন অভিভাবক প্রতিনিধি পরিচয় দেওয়া জুরাইনের মিজানুর রহমান। বাচ্চারা মানুষটা অনবরত মারা যাচ্ছে, তারপর রাস্তার কোন রকম শৃঙ্খলা ঘটে নাই। একজনও নির্লজ্জ, এত বড় তারা নির্লজ্জ, একজনের লজ্জা নাই। একটা প্রতিষ্ঠানের থেকে গুরুত্বপূর্ণ মানুষ এই জন্য পদত্যাগ করলো না। পরে আন্দোলনকারীরা সড়কে অব্যবস্থাপনা ও রাষ্ট্রের দুর্নীতির প্রতিবাদে শনিবার লাল কার্ড প্রদর্শন করার কর্মসূচি ঘোষণা করেন। আগামীকাল বেলা 12টায় রামপুরা ব্রিজে যে ফুটপাত আছে, সেই ফুটপাতের পাশে দাঁড়িয়ে আমরা সড়কের যে অব্যবস্থাপনা, যে রাষ্ট্রের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে আমরা লাল কার্ড দেখিয়ে কার্টুন প্রদর্শন করতে চাই। শুক্রবার রাস্তা অবরোধ না করলেও এ সময় কয়েকটি বাস আটকে রাখেন তারা। এ নিয়ে পুলিশের সাথে তাদের কয়েক দফা বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে বিকেল 4টার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করেন। এর আগে ওই ঘটনার প্রতিবাদে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নামেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের দাবি, কিছু শিক্ষার্থীর মানসিক নির্যাতনের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। এছাড়া এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে ছাত্রলীগও। সকালে তারা 5 দফা দাবিতে স্মারকলিপি দেন উপাচার্যের কাছে। আলাদাভাবে ছাত্রলীগের ব্যানারে আমাদের কোনো কর্মসূচি না দেখাতে অনেক শিক্ষক বা অনেক গোষ্ঠী এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যে কারণে আমরা আজকে ছাত্রলীগের ব্যানারে এখানে আমাদের সুনির্দিষ্ট দাবি নিয়ে উপস্থিত হইতে বাধ্য হয়েছি। সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন স্যারের অকাল প্রয়াণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শোকাহত। যদি এই ঘটনায় কোনো ছাত্রলীগের নেতাকর্মী, সে যত বড় মাপের নেতাই হোক, যদি সে দোষী প্রমাণিত হয়, আমরা ছাত্রলীগ, কুয়েট ছাত্রলীগ দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা নিজেরা তাদের বিচারের দাবিতে অবশ্যই আমরাই মাঠে থাকবো সবার আগে। কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যু স্বাভাবিক নয়, তাকে মেরে ফেলা হয়েছে, এ দাবি তার পরিবারের। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী সেলিম হাল ধরেছিলেন তার পরিবারের। কেবল সম্মান আর সচ্ছলতার দিকে হাঁটতে থাকা পরিবারে এখন অন্ধকার নেমে এসেছে। সেলিমের মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শেখ ইমন। আর্থিক সচ্ছলতা আর সামাজিক মর্যাদা নিয়ে কেবলই দাঁড়াচ্ছিল সেলিমের পরিবার। বাবা, বোন সবাই চলতেন তার উপার্জনের টাকায়। ছেলেবেলা থেকেই মেধাবী ছিলেন সেলিম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে এসএসসি পাশ করেন। পরবর্তীতেও মেধার স্বাক্ষর রাখেন। নিজেরা খেয়ে না খেয়ে তাকে লেখাপড়া করিয়েছেন বলেন পরিবারের সদস্যরা। আনারসের ব্যবসা করেছি, আমের ব্যবসা করেছি, কলাম থেকে আমলা মন্তর দিছি, আমলা
আমার 2 মেয়াদ দিয়ে 2 বছর গার্মেন্টসে চাকরি করা, সেই টাকা নিয়ে ছেলেমেয়ে দিয়ে এত কিছু করার পরে সেলিমকে মানুষ করলাম। 2 বোন ও 1 ভাইকেও আর্থিক সহায়তা করতেন কুয়েটের অধ্যাপক সেলিম হোসেন। খরচা করে ছোট বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার কথা ছিল সামনের মাসে। আমি চাকরি করি গার্মেন্টসে, খুব সীমিত বেতন পাই। আমার ফ্যামিলি মেনটেন করতে আমি তার বাবাকে আর দিতে পারি না। হ্যাঁ, আমার ওই ভাই আমার ফ্যামিলির সব আয়ের উৎস। আমরা শেখ হাসিনার কাছে চাই যে আমার ভাই সুষ্ঠু বিচার চাই আমরা, যাতে শেখ হাসিনা আমাদের উপরে তাকায় একটু দেখে। সেলিম যেমন মেধাবী ছিলেন তেমনি ছিলেন সততার প্রতীক বলছেন তার বন্ধুরা। তারাও এই মৃত্যুর প্রকৃত রহস্য বের করতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এটা তো হত্যা, এটা একটা ক্রাইম। ওকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এটা স্বাভাবিক স্ট্রোক না। কুমারখালী উপজেলার বাঁশগ্রামে বাড়ির অদূরে কবরস্থানে দাফন করা হয়েছে অধ্যাপক সেলিমকে। তার আত্মার শান্তির জন্য দোয়া করছেন এলাকাবাসী। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। বিস্তারিত জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন। শাহিন, আমরা যেমনটি এর আগের ঘন্টায় দেখেছিলাম যে আপনি কিন্তু ক্যাম্পাসের সার্বিক অবস্থা জানিয়েছেন যে ছাত্রছাত্রীরা হল ত্যাগ করছে, তারা প্রস্তুতি নিচ্ছে, এবং সেই সাথে আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইবো যে অধ্যাপক সেলিমের আসলে সহকর্মী যারা আছে, সহকর্মী শিক্ষক যারা আছে, তারা তার ব্যাপারে আসলে কি বলছেন? ধন্যবাদ আফরিন। আপনার শেষের প্রশ্ন দিয়েই শুরু করি যে যারা অধ্যাপক সেলিমের যারা সহকর্মী তারা কিন্তু ঘনিষ্ঠভাবে যারা তার সঙ্গে ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। এমনকি সেলিমকে যিনি পড়িয়েছেন এবং পরবর্তী সময়ে তার সহকর্মী ছিলেন এমন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা কিন্তু এই ঘটনায় সত্যি সত্যি তারা মর্মাহত এবং তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলেছেন যে মানসিক নিপীড়নে একজন শিক্ষকের মৃত্যু হবে এটা কোনোভাবেই কারোর কাম্য ছিল না। শুধুমাত্র শিক্ষকরাই নয়, এই ঘটনায় কিন্তু শিক্ষার্থী তার যে বিভাগটি ছিল তড়িৎ প্রকৌশল বিভাগ, এই বিভাগের শিক্ষার্থী সহ গোটা ক্যাম্পাসের শিক্ষার্থীরাই, সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু মূর্ছে পড়েছে যে একজন শিক্ষক ছাত্রের কারণে মারা যাবে বা ছাত্রদের নিপীড়নে বা ছাত্রদের যে সিচুয়েশন তৈরি হয়েছে সেই কারণে মারা যাবে, এটি কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আপনি জানেন যে ক্যাম্পাস ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ সন্ধ্যার পরে যারা হলের সামনে অবস্থান করছিল তারাও কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। আমরা দেখেছি যে কুয়েটের যে প্রধান দুটি গেট আছে, 3টি গেট আছে, এই 3টি গেটের বাইরে তারা ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। দূর দূরান্তে যারা গন্তব্যে যাচ্ছেন তারা কিন্তু একটু বিপাকে পড়েছেন। কিছু শিক্ষার্থী যারা দূরে থেকে এসছেন তারা নিকটাত্মীয় বা খুলনায় কোথাও আশ্রয় নিয়েছেন এবং আগামীকাল সকালে অথবা যে রাতের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে তারা দূর দূরান্তে পৌঁছাবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো যে কুয়েট শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদেরকে সন্ধ্যায় জানিয়েছেন যে শিক্ষার্থীরা যারা দূর দূরান্তে যাবে তাদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে তারা কিন্তু তাদেরকে সহায়তায় এগিয়ে আসবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা যেন তাদের কাছে ফোন করে তাহলেই তাদেরকে এই যাতায়াতে যে সহযোগিতা সেটা তারা করবে। পাশাপাশি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ ক্যাম্পাসে অবস্থান করছে। তারা ক্যাম্পাস ছাত্রশূন্য করার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন এবং বিভিন্ন হলগুলোতে ভিতরে যে ক্যাম্পাসের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে তারা টহল দিয়ে ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে চলে যেতে তারা অনুরোধ করছেন। সব মিলে এই মুহূর্তে বলা যায় যে ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে এবং নিরাপত্তা রক্ষী যারা আছেন, কুয়েটের নিজস্ব নিরাপত্তা রক্ষী এবং আইনশৃঙ্খলা বাহিনী দখলেই রয়েছে ক্যাম্পাস। এই ছিল আমার কাছে সর্বশেষ। আফরিন। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী শামসুজ্জামান শাহিন কুয়েট ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন সেখানকার সার্বিক অবস্থা এবং অধ্যাপক ডক্টর সেলিমের সহকর্মী এবং যারা ছাত্র সমাজ তারা সকলেই কিন্তু তার হত্যার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতা মন্ত্রী এমপিদের ভাগ্য ঝুলে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায়। তাদের নামের তালিকা এখন প্রধানমন্ত্রীর টেবিলে। প্রাথমিকভাবে শোকজ নোটিশ, ভবিষ্যতে দলীয় পদ এবং মনোনয়নের ক্ষেত্রেও বঞ্চিত হতে পারে এই তালিকায় থাকা বিভিন্ন পর্যায়ের নেতারা। দলের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে 2-1 দিনের মধ্যেই দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর সিদ্ধান্ত জানাবেন। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশে কয়েক ধাপে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর ইউপি নির্বাচন। এরই মধ্যে হয়ে যাওয়া 3 ধাপের নির্বাচনী ফলাফলে প্রায় অর্ধেক ইউপিতে ভরাডুবি হয়েছে নৌকা প্রার্থীদের। এমন বাস্তবতায় প্রশ্ন উঠেছে এমপি মন্ত্রীদের ভূমিকা নিয়ে। জনপ্রিয়তা নিরিখে বিচার না করে নিজেদের লোককে মনোনয়ন দেওয়া এই ফল বিপর্যয়ের অন্যতম কারণ। এরই প্রেক্ষিতে দলের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয় তাদের আমলনামা তৈরির। এসব প্রতিবেদনে উঠে এসেছে অনেক মন্ত্রী এমপির নাম, যাদের ভূমিকাতেই ভরাডুবি হয়েছে নৌকার, যা এখন দলের সভানেত্রীর টেবিলে। যতটুক পাইছি ততটুক রিপোর্ট সাবমিট করছে এবং বাদ বাকিগুলা খুব শীঘ্রই আমরা রিপোর্ট সাবমিট করতে হবে। আমার ডিভিশনে এখন 4-5 জন মন্ত্রী এমপির নাম আসছে, জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির নাম আসছে। তো দেখা যায় একটা জেলায় 5 বার বলার পরেও তারা তাল বাহানা করছে, তাদের কিন্তু বহিষ্কার করে নেয় নির্বাচন পর্যন্ত। এর মানে কি, যারা দায়িত্বে আছে চেয়ারে, জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি কিংবা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাই এই বিদ্রোহীদের মদত দিচ্ছে। আমাদের বিভিন্ন জায়গায় বেশ কিছু বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও অনেক জায়গায় এই বিদ্রোহী প্রার্থীদের বসানো সম্ভব হয়নি। আওয়ামী লীগের নেতারা বলছেন দলের অবস্থান স্পষ্ট, বিদ্রোহী কিংবা তাদের মদতদাতাদের কোনো ছাড় নেই, দলের শৃঙ্খলা ভঙ্গ করলেই কঠোর শাস্তি। কারণ যিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে তিনি যেমন দলের নির্দেশনা অমান্য করছেন, এটা সাংগঠনিক বিশৃঙ্খলা শামিল। পাশাপাশি যিনি বিদ্রোহী প্রার্থীকে মদত দিচ্ছেন তিনিও সংগঠনের নির্দেশনা অমান্য করছেন। যে সমস্ত মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান কিংবা জেলার নেতারা পর্যায়ে, প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যায়ে যারা বিদ্রোহীদের মদত দিচ্ছে তাদের তিনি নোট করে রাখবেন এবং আগামী যখন নির্বাচন হবে যারা নৌকার বিরুদ্ধে মদত দিচ্ছে এখন তাদেরই নৌকা আর জীবন দিবেন না। এবং জেলা পর্যায়ের যারা চেয়ারে বসে আছেন সামনে যে কোনো সম্মেলনের সময় তাদের চেয়ার থেকে নামাই দেওয়া হবে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচন 26 ডিসেম্বর এবং পঞ্চম ও শেষ ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে 5 জানুয়ারি। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। দেশে একটি জাতীয় সরকার কায়েম করারও আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন। দলটির সভাপতি ডক্টর কামাল হোসেনকে ছাড়াই এই কাউন্সিল পরিচালনা করেন মোস্তফা মহসিন মন্টু। শারীরিক অসুস্থতার কারণে কামাল হোসেন আসতে পারেননি বলে জানান তিনি। কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আবু সাইদ। সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর আহ্বান জানান। গণফোরামের নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলনে রাস্তায় থাকার আহ্বানও জানান তিনি। এখন থেকে সংঘবদ্ধ না হন, গণতন্ত্র হবে না। আপনারা সবাই মিলে জাতীয় সরকার করেন, খালেদা জিয়াকে বেল দিতে পারেন। আমি তো মামলা উজ্জ্বল কথা বলি না, আমি কখনোই বলি না মামলা হয়েছে হবে। আপনারা এই রোববারে সুমোটর করে ওনাকে বেল দিয়ে দেন। হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে অত্যন্ত সচেতনভাবে তিলে তিলে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলে সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। শুক্রবার কৃষক দলের সমাবেশে এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দেন ঢাকা সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সমাবেশ থেকে আহ্বান জানান বক্তারা। দেশীয় নেত্রীকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে আপনার আজকে এইভাবে তিলে তিলে সচেতনভাবে, অত্যন্ত সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে। তার রক্তক্ষরণ হচ্ছে এবং এই রক্তক্ষরণ যদি বেশি দিন চলে তাহলে তিনি বাঁচবেন না। একমাত্র আমেরিকা, ইংল্যান্ড এবং জার্মানিতে এই রোগের চিকিৎসা ভালো হয়। এটা তার অধিকার চিকিৎসা পাওয়ার, আর আমাদের অধিকার হচ্ছে যে আমাদের গণতন্ত্র ফিরে পাওয়ার। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভাঙচুরের নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে আসতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একদিকে সাহায্যের হাত পাচ্ছেন আবার ভাঙচুরও করবেন, একসাথে দুটো হয় না।
শুক্রবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের ঐতিহ্যবাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে নিজের সংগ্রামী জীবন ও সাফল্যের গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন। আমি জানি আমার পকেটে টাকা আছে কিনা আছে, নির্বাহী ক্ষমতার সীমা আছে, অসীম ক্ষমতার শেখ হাসিনা নাই। সংবিধান দিয়ে এই যে উকিল ভাই আছেন আমাদের এখানে সব কিছু বেড়া দেওয়া আছে, সুতরাং শেখ হাসিনা যতটুকু পেরেছে উনাকে দিয়েছে, আরও যদি উনি দেয় উনার ক্ষমতা বলে আমার ব্যক্তিগত কোনো আপত্তি নয়। একদিকে আপনি হাত পাতন সাহায্য আর ভাঙচুরও করবেন, এই দুই কাজ একসঙ্গে হয় না। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে আফ্রিকার 7টি দেশ থেকে বাংলাদেশে ঢুকলে 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে উল্লিখিত দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, লেসোথা, ঘানা, বতসোয়ানা, ইসওয়াতিনি ও নামিবিয়া। এসব দেশ থেকে যাত্রা করতে হলে 48 ঘন্টার মধ্যে করোনার RT-PCR নেগেটিভ সনদ থাকতে হবে। এরপর বাংলাদেশে প্রবেশের পরও যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে 14 দিনের কোয়ারেন্টাইন ও 2 দফায় করোনা পরীক্ষা করাতে হবে। তবে এক্ষেত্রে 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। 7 দেশ ছাড়াও অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের 7 দিনের হোম কোয়ারেন্টাইন জারি থাকবে। সহকর্মী ফখরুল ইসলাম আছেন বিমানবন্দরে, আমরা কথা বলবো সরাসরি তার সাথে। ফখরুল, আপনার কাছে জানবো যে ওমিক্রন নিষেধাজ্ঞা নিয়ে আসলে বিমানবন্দরের অবস্থা কি দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, যাত্রীদের যে স্ক্যানিং ব্যবস্থা সেটাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? ধন্যবাদ আফরিন। আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে। আপনি জানেন যে ওমিক্রন সতর্কতা এরই মধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে 7টি দেশের উপর সতর্কতা জারি করেছে এবং এসব দেশগুলো থেকে আসলে যারা আসবেন তাদের ক্ষেত্রে আসলে 14 দিনের যে কোয়ারেন্টাইনের ব্যবস্থা সেটি করেছে সরকারের পক্ষ থেকে এবং তারা নিজেদের পছন্দ মতো সেসব দেশগুলো নিজেদের পছন্দ মতো হোটেলে আসলে সরকার নির্ধারিত হোটেলগুলোতে 14 দিন থাকতে হবে। আমরা বিভিন্ন দেশের ফ্লাইট আসছে, সিঙ্গাপুর এবং ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশের ফ্লাইট আসছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি তো নিশ্চয়ই এসছেন, আমরা যতটুকু ইন্ডিয়া থেকে এসছেন, সেখানে করোনার সতর্কতা বা কোনো করোনা টেস্ট করে আসতে হয়েছে কিনা? আমাদের 3 দিন আগে টেস্ট করতে হয়েছে, কিন্তু ইসে টেস্ট করা লাগেনি, এয়ারপোর্টে টেস্ট করা লাগেনি, কিন্তু ওদের সতর্কতা অনেক বেশি হাই কোয়ালিটি, কোনো গ্যাদারিং নাই, লাইন মেনে চলতে হয়, খুবই সিকিউরিটি আছে। আমাদের এখানে কিছুই নেই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম যে তারা আসলে বলছেন যে সিঙ্গাপুর থেকে যারা আসছেন বাংলাদেশে তারাও বলছিলেন যে সেখানে তাদেরকে করোনা টেস্ট করে আসলে বিমানে উঠতে হয়েছে এবং বিমানে উঠে বাংলাদেশে প্রবেশ করতে হয়েছে। আপনি যদি তথ্য দেই যে 7টি দেশ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, গানা, নামিবিয়া সহ 7টি দেশ থেকে আসলে যারা আসবেন তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে নিজ খরচে। একই সঙ্গে এর আগে আরও একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য দেশ থেকে যারা আসবেন তারা আসলে তাদের বাসায় 7 দিনের কোয়ারেন্টাইন করবেন, নিজের বাসায় আসলে এরকম সতর্কতা রয়েছে। মোটামুটি বলা যায় বিমানবন্দরও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং করোনা সতর্কতাও কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে ওমিক্রন সতর্কতা নিয়ে বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সহকর্মী ফখরুল ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানাচ্ছিলেন ওমিক্রন সংক্রমণ প্রতিহত করতে আসলে বিমানবন্দরে যে ধরনের সার্বিক ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তার বিস্তারিত। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। হঠাৎ করেই বন্ধ ই-কমার্স প্রতিষ্ঠান আলিশা মার্ট। বুধবার রাতে তাদের ফেসবুক পেজে এমন ঘোষণার পর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার তাদের ফেসবুক পেজে লাইভে জানান অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম চলবে। এই খবরের পর শুক্রবার আলিশা মার্টের প্রধান কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকেই। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্য ছাড়ের লোভনীয় অফারের ফাঁদে পড়ে গ্রাহকরা শত শত কোটি টাকা বিনিয়োগ করে আলিশা মার্ট নামক ই-কমার্স প্রতিষ্ঠানে। কিন্তু বেশ কিছুদিন ধরেই গ্রাহকরা পণ্য না পাওয়া ও অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ করছিল। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেন কয়েক মাস বেতন না দেওয়ার। এখানে যতগুলা এমপ্লয়ার আছে একজনেরও চাকরির কোনো সিকিউরিটি নেই।
এমন অবস্থায় বুধবার গভীর রাতে হঠাৎই আলিশা মার্টের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়। বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণে আলিশা মার্টের সমস্ত দাপ্তরিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বরাবরই স্বীকার করেছি যে আমাদের অনেক ধরনের ব্যর্থতা আছে। পরে বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে আলিশা মার্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জানান, অফিস বন্ধ থাকলেও কার্যক্রম চলবে। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা প্রত্যেকটা প্রশাসনকে বলেছি আমাদেরকে এই সার্ভিস দেওয়ার মতো নিরাপত্তা দেওয়া হোক। আমরা কি প্রতিটা সিসিটিভি পোস্ট করা শুরু করব, প্রত্যেকের আইডেন্টিটি প্রচার করা শুরু করব? আমি জানি না তথ্য আইনে সেটা আমি পারি কিনা। সেটা যদি আমরা পারি, আমরা সেটাই করব। তিনি আরো বলেন, যত ব্যাংক লক আছে 30 জানুয়ারির মধ্যে ক্লিন করা হবে। এখন আমাদের জন্য আরো কঠিন করে দেওয়া হলো। অফিস থেকে যেভাবে যত বেশি সার্ভিস দিতে পারতাম, বাইরে থেকে হয়তো ওইভাবে সার্ভিস আমরা দিতে পারবো না, কিন্তু আমাদের সার্ভিস বন্ধ থাকবে না। যখনই টাকা দিতে যাই তখনই আমরা বাধা পাই। কিছু কিছু প্রভাবশালী লোক টাকা দিতে গেলে তাদেরটাকে আগে প্রয়োজন মনে করে। এমন পরিস্থিতিতে শুক্রবার বনানীতে তাদের প্রধান কার্যালয়ে গিয়ে জানা যায়, বুধবার বন্ধ ঘোষণার পর কোনো কর্মকর্তা আসেননি অফিসে। কর্মকর্তারা কেউ আসতেছে না অফিসে, গ্রাহক আসতেছে 2-4 জন 5 জন 10 জন এসে শুনে চলে যাচ্ছে তারা। একের পর এক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের পর এবার গ্রাহকের টাকা নিয়ে উধাও আলিশা মার্ট। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। র‍্যাব সেজে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলা থেকে প্রতারক চক্রের 5 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার দায় স্বীকার করেছে প্রতারকরা। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। মোহাম্মদ শাবান আলী কুষ্টিয়ার এক প্রতারক ঘটক। তিনি বিভিন্ন প্রতারক চক্রের হয়ে বিয়ের প্রস্তাব নিয়ে সাধারণ মানুষের কাছে যেতেন এবং তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এমনই এক চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব 1-এর অধিনায়ক সাংবাদিকদের এসব তথ্য জানান। ঘটকের মাধ্যমে সাইফুল একটি বিয়ে করারও চেষ্টা করছিল। মূলত আসলে এই সাইফুল একটি বড় রকমের প্রতারক। সে এই ঘটককে জোগাড় করেছে চাকরি প্রত্যাশী প্রার্থী জোগাড় করে দেওয়ার জন্য, এবং একই সাথে সে চাকরি নিজে বিয়ে করবে বলে বিভিন্ন জায়গায় যেত। বলেন, চক্রটি গত 2 বছর ধরে এভাবে প্রতারণা করে আসছিল। আরও কেউ জড়িত আছে কিনা এবং থাকলে কতজন জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, তাদের গ্রেফতারের জন্য এবং তাদের বিরুদ্ধে আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি। এই চক্রগুলোর সাথে রাজনৈতিক কেউ জড়িত আছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আরো খবর নিয়ে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারে এখনো বেশিরভাগ পণ্যের দাম আকাশ ছোঁয়া। ভরা মৌসুমেও হাতের নাগালের বাইরে শীতকালীন সবজির দাম। বাজার ভেদে নিত্যপণ্যের দর নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেন পণ্যের দাম বেশি, এমন প্রশ্নে অজুহাতের শেষ নেই ক্রেতাদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সব জিনিসেরই দাম বেশি, কোনো জিনিস আমি তো দেখি না যে কম। পটল নিতাম 40 করে, এখন চাই 60 টাকা। কেন হয়েছে প্রশ্নের জবাব কেউ কাটতে গেল না, আমাদের থেকে নেন। নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দামে ক্রেতাদের এই ক্ষোভ এখন যেন নিত্যদিনকার। আভাস ছিল সরবরাহ বাড়লে দাম কমবে শীতকালীন সবজির, কিছুটা কমলেও এখনো তা হাতের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এখনো বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরেই। কোনো মনিটরিং করে না, মনিটরিং করলে বাজারে তো দাম থাকতো না। আমাদের দেশে এটাই নিয়ম, কিন্তু সেই পরিমাণে দাম কমেনি। এখন সাপ্লাই কম নাকি সেটা বোঝা যাচ্ছে না। এখন রাজধানী বাজারগুলোতে পাল্লা দিয়ে বাড়া চাল, ডিম, তেল, চিনির দামে নাকাল হচ্ছে সাধারণ ক্রেতারা। তবে অনেকটা অপরিবর্তিত রয়েছে মাছ ও মাংসের বাজার। 20 টাকা 25 টাকা এরকম করে কমছে। এখন তো মাছের সিজন, মাছ দাম কম। মিনিকেট আগে পুরান যেগুলো দেশি ছিল 60 টাকা, এই সপ্তাহে 64-65 টাকা চলতেছে। তেল হয়েছে এখন 720 টাকা। কোম্পানি রেটের সামনে কইতেছে 20 টাকা কিনেই পড়বে, তারপর আপনার গায়ে রেট বাড়তি হবে। বিক্রেতারা বলছেন বাজারে পণ্যের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন দাম বেড়ে চলছে তার কোনো সদুত্তরও নেই তাদের কাছে।
এটা খামারিরা সিন্ডিকেট করে দামটা বাড়ায়। 300 টাকার উপরে ছিল, কমছে 210 টাকা কেজি ছিল, পাইকারি কিনছে, আবার এখন 230 টাকা কেজি কিনতে আছে। কারণ হুট করে কেন বাড়বে, বাড়ার তো কোনো সুনির্দিষ্ট কারণ নাই। সাধারণ ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিনই ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, ফলে অল্প আয়ের মানুষ শুরু করে উচ্চবিত্তরাও এখন দিশেহারা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপ আমেরিকা ঘুরে এক সপ্তাহেই এশিয়ার দেশগুলোতে হানা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। রোগী শনাক্ত হয়েছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এমনকি ভারতেও। গবেষকরা বলছেন ডেল্টার চেয়ে 3 গুণ বেশি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। এর মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা নয়, ওমিক্রনের বিরুদ্ধে লড়তে হবে টিকায়, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে ক্লেমনের সৌজন্যে খেলার খবর। শুরুতেই বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। ঢাকা টেস্টে 3 স্পিনার ও 1 পেসার নিয়ে খেলার সম্ভাবনা বাংলাদেশের। দ্বিতীয় টেস্টের সংখ্যায় আছে তাসকিন আহমেদও, এবং চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তার বিষয়ে সিদ্ধান্ত আসবে ম্যাচ শুরুর ঠিক আগে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের অধিনায়ক মমিনুল হক। 2 ম্যাচ সিরিজের শেষ টেস্টে শনিবার পাকিস্তানের মুখোমুখি স্বাগতিকরা। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 9টায়। এদিকে বসুন্ধরা গ্রুপ ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি কাপ পর্বের ফাইনালে জায়গা করে নিয়েছে সিটি ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে মুখোমুখি ব্র্যাক ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। টস জিতে ব্র্যাক ব্যাংককে ব্যাটিং এর আমন্ত্রণে জানায় এমটিবি। শুরুটা মোটেও ভালো হয়নি ব্র্যাকের। দলীয় 35 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। স্বল্প পুঁজিতে গুটিয়ে যাওয়ার সংখ্যায় ব্র্যাক ব্যাংক, তবে শেষ পর্যন্ত 6 উইকেটে 121 রান তোলে ব্র্যাক ব্যাংক। জবাবে রানা কুমার রায়ের হাফ সেঞ্চুরিতে 4 উইকেট হারিয়ে 1 ওভার হাতে রেখে জয় তুলে নেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে এফএসআইবিএল কে 18 রানে হারিয়ে ফাইনালে সিটি ব্যাংক। দর্শক, এই ছিল নিউজ 24 স্পোর্টসের আয়োজন। যাচ্ছি অন্য স্টুডিওতে আফরিনের কাছে। গালিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ ছিল এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।